হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় দাও, সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। কি অবস্থা সবার? আশা করি সবাই সাউন্ড দেখতে পাচ্ছ এবং স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ। সবাই ধীরে ধীরে জয়েন করে ফেলুক। আমরা শুরু করব এখনই। সাউন্ড দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ? সাব্বাস সাব্বাস। এসএসসি পরীক্ষার রেজাল্ট তো পিছিয়ে দিল, 10 তারিখে দিবে রেজাল্ট, তাই না? এতদিন পর্যন্ত তোমরা রইবে পরিচয়হীন। সাউন্ড ঠিকঠাক আছে তো? সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাও। সবাই মোটামুটি চলে এসেছো। আমরা সাউন্ডটাও চেক দিচ্ছি, সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আমরা শুরু করি। যাক, তোমরা সবাই বলছো সাউন্ড ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অলরেডি চ্যাপ্টার 1 শেষ করছে তোমাদের অপূর্ব দাদা। তো আমাদের চ্যাপ্টার 1 শেষ। তোমাদের এখনো এসএসসি পরীক্ষার রেজাল্টই দিল না, তোমাদের একটা চ্যাপ্টার ফিজিক্সে শেষ হয়ে গেল। সো ফিজিক্সের 2 নাম্বার চ্যাপ্টার হলো ভেক্টর। এই 2 নাম্বার চ্যাপ্টার কিন্তু আমাদের একটু বড় চ্যাপ্টার, এবং বলতে পারো ফুল ফিজিক্সের এই চ্যাপ্টারটা হলো একটা ফাউন্ডেশন। এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে সেইগুলার ওপরে ভিত্তি করেই আমরা সামনে গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ যত চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার কিন্তু আমাদের এই ভেক্টর অধ্যায়ের ওপরে প্রত্যেকটা কনসেপ্ট লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট লাগবে। তো আর কথা না বাড়াই, আমরা আস্তে ধীরে তাহলে চলো শুরু করে দেই। ভেক্টর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো তোমরা নতুন পড়া পড়বা, কিন্তু যেই জায়গাতে দেখো শুরুতে সবার আগ্রহ বেশি থাকে। প্রথম প্রথম যখন একটা চ্যাপ্টার শুরু করছো সবার আগ্রহ তুঙ্গে, কিন্তু আগ্রহটা ধরে রাখা, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, এটাই হচ্ছে আসলে একটা ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আর অ্যাভারেজ রেজাল্ট করা স্টুডেন্টের মধ্যে পার্থক্য করে দিবে। তো রেগুলার থাকতে হবে, একদম রেগুলার থাকতে হবে। ঠিক আছে, মানে এরকম মনে হবে যে ধুর আজকে ক্লাস করতে ভাল লাগছে না, এখন লিভ নেই। তো যদি লিভ নিয়ে নাও তখনই কিন্তু আসলে মনে করবা যে তুমি আসলে কম্পিটিশন থেকে নিজের ইচ্ছায় সরে দাঁড়ালা। ঠিক আছে, তো বের হয়ে যাওয়া যাবে না। ক্লাস লাইভ করো, রেকর্ড করো, কিন্তু একদম ডিসিপ্লিন মেনটেন করে ক্লাসগুলো সব শেষ করতে হবে। অনেকে আছে যারা লাইভে ক্লাস করে শেষ করতে পছন্দ করে, চেষ্টা করবা লাইভের ক্লাস লাইভে শেষ করে ফেলার জন্য। এত তাড়াহুড়ার কিচ্ছু নাই। তোমাদের যেভাবে করে আমরা ক্লাসগুলো নিব রেগুলার বেসিসে, ক্লাস যদি একদম সুন্দর মতন শেষ করে থাকতে পারো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করতে পারো, তাহলে ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন নাই। কিন্তু রেগুলার থাকতে হবে, একদম প্রথম থেকে ডে 1, আজকে এই ডে 1 থেকে একদম রেগুলার থাকতে হবে।
এই চ্যাপ্টার পড়ার জন্য কিন্তু ভৌত জগত পরিমাপ চ্যাপ্টার দরকার নাই আমাদের। তো এজন্য খুব মনোযোগ দিয়ে পুরাটা ক্লাস ভালোভাবে করবা, আর শুরুর থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করতে হবে, ঠিক আছে? কোনো কারণে যদি লাইভ মিস হয়ে যায় তাহলে ওই দিন রাত্রেবেলায় চেষ্টা করবা রেকর্ড দেখে ফেলতে, অথবা পরের দিন সকালে। কিন্তু নিজের ইচ্ছায় কখনো লাইভ ক্লাস বাদ দিবা না। এবং লাইভ ক্লাসটা একদম তুমি কলেজের ক্লাস বা স্কুলে যেরকম করে তুমি ক্লাস করতা, বা ধরো এইচএস এসএসসি পরীক্ষার সময়ে যে এতটার সময় আমাকে ঢুকতে হবে, এইরকমভাবে নিজেকে ঠিক রাখতা, যে না তাহলে এতটার সময় ঘুম থেকে উঠতে হবে, এই সময় নাস্তা করতে হবে, এই সময় বাসা থেকে বেরোতে হবে, একটা ডিসিপ্লিন থাকতো। ঠিক তেমন এই অফলাইন ক্লাস আমরা কিন্তু চেষ্টা করি অনলাইন ক্লাস একদম টাইমলি স্টার্ট করার। কোনো একটা দিন ধরো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় টাইমলি স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে তোমরাও যাতে করে তোমাদের ডিসিপ্লিনটা ঠিক থাকে, যে ঠিক আছে রাত 8টায় ক্লাস শুরু মানে আমাকে 7:30 থেকে প্রিপারেশন নিতে হবে ক্লাসের জন্য। প্রিপারেশন বলতে কি, আগের দিনের পড়াটা রিভাইজ করা, রেগুলার বেসিসে নতুন পড়াও পড়তে হবে, রিভিশনও দিতে হবে, নতুন পড়াও পড়তে হবে, রিভিশনও দিতে হবে। এই দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে, মেনটেন করতে হবে। একটা ক্লাস শেষ হওয়ার পরে রিভিশন দিবা, আবার নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে রিভিশন দিবা। রিভিশন কিভাবে কখন কি দিবা এগুলো আমি বলে দিব, কথা মানতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। চ্যাপ্টার 7 আর 10 আর্কাইভ দিয়ে দেওয়া হবে রিজভি, আর স্প্যামিং করো না। চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করে ফেলি আমাদের ভেক্টর অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সো দেখো, আমাদের পুরা চ্যাপ্টার ম্যাপিং, এই চ্যাপ্টারের মধ্যে আসলে কি কি টপিক আছে সেগুলো আগে আমরা একটু দেখি। যদিও এগুলা এখনই তুমি খুব বেশি বুঝবা না, কিন্তু তারপরেও আমাদের একটা আইডিয়া রাখা যে আমরা আসলে এখন কোন জায়গাতে আছি। তো আমাদের প্রথমে আজকের ক্লাসটা হবে এই যে রাশি, স্কেলার, ভেক্টর, বিশেষ ভেক্টর, এই সংক্রান্ত। এইটা আজকে পুরাটা শেষ করতে পারবো না, বিশেষ ভেক্টরের আরও কিছু অংশ আমাদের নেক্সট ক্লাসে দেওয়া লাগবে। তারপরে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ এটা বেশ বড় একটা টপিক, এখানে প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করার জায়গা আছে, আমরা সেগুলো একটু সময় নিয়ে করব। ভেক্টর যোগে ধরে রাখো 2টা ক্লাস লাগবে। উপাংশে বিভাজন, এখানেও ভেক্টর যোগ, উপাংশে বিভাজন, এই টপিকগুলা থেকে আমাদের মোটামুটি ধরতে পারো 4টা থেকে 5টা ক্লাস লাগবে ভেক্টর যোগ এবং উপাংশে বিভাজন এগুলা মিলাই। তারপরে কিছু স্পেশাল টাইপের প্রবলেম আছে নদী নৌকা সংক্রান্ত, আমরা যোগ শিখছি, এরপরে বিয়োগ শিখব। তারপরে আপেক্ষিক বেগ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে ভেক্টরের গুণ, এখান থেকে সিকিউ প্রবলেম, এমসিকিউ প্রবলেম এবং অ্যাডমিশনে ভালো লেভেলের প্রশ্ন আসে ভেক্টর গুণ থেকে। ভেক্টর ক্যালকুলাস, এটাও সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এখান থেকেও আসে এবং অ্যাডমিশনেও প্রশ্ন দেয়। তো আমরা যখন পড়বো তখন আস্তে আস্তে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তো বলেই দিব, এবং যখন শুরু করছি তখন কিন্তু সবই আমরা পড়বো ইনশাল্লাহ। কোনো জিনিস কম গুরুত্বপূর্ণ বলে বাদ দিয়ে যাব এরকমটা না। তো তোমাদেরকেও একদম ডিটেইলসে পড়তে হবে, সব কিছু আগা টু গোড়া সব কিছু পড়তে হবে, কোনো জিনিস বাদ দেওয়ার মেন্টালিটি নিয়ে শুরু করব না আমরা, ঠিক আছে? সব কিছু পড়তে হবে ইনশাল্লাহ। চলো, তো সবার আগে আমরা যে টপিকটা নিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। রাশি বা কোয়ান্টিটি এই জিনিসটা কি? দেখো, আমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলা হয় রাশি। এখন ভাই, ভৌত জগৎ কথাটার মানে কি একটু লেখো, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, গোনা যায়, যা কিছু মাপা যায় তাকে বলে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। এখন ভৌত জগৎ কথাটার মানে কি? ভৌত জগৎ মানে হচ্ছে বাস্তবে যা কিছু অস্তিত্ব আছে। ভৌত জগৎ মানে হচ্ছে তোমার বাস্তব জগতে যার অস্তিত্ব আছে, বাস্তব জগতের যার অস্তিত্ব আছে,
সেগুলাকে মিলে তৈরি হয় একটা ভৌত জগৎ। বাস্তবে যা কিছুর অস্তিত্ব আছে সেগুলাকে মিলে তৈরি হয় হচ্ছে ভৌত জগৎ। এখন এই ভৌত জগতের মধ্যে মানে বাস্তবে যা কিছুর অস্তিত্ব আছে, কি কি অস্তিত্ব আছে দেখো, বাস্তবে অনেক কিছুর অস্তিত্ব আছে, কিন্তু সব জিনিস কিন্তু মাপা যায় না। যেমন আমি যদি বলি যে তুমি আজকে ধরো অনেক সুখী, কিন্তু তোমার সুখ কত কেজি মাপা যাবে? তুমি অনেক দুঃখী, তোমার দুঃখ কত লিটার মাপা যাবে? যাবে না। সো সব কিছু কিন্তু এই বাস্তব জগতে অস্তিত্ব আছে, সুখের অস্তিত্ব আছে, দুঃখের অস্তিত্ব আছে, কিন্তু এইগুলা কি আসলে মাপা যায়? এগুলা কি মাপা যায়? মাপা যায় না। সো সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলা কিন্তু কোনো কিছুই মাপা যায় না। এগুলা বাস্তব জগতে অস্তিত্ব আছে, এগুলা ভৌত জগতেরই বিশেষ, কিন্তু এগুলা মাপা যায় না, মাপা যায় না। সো যা কিছু মাপা যাবে না সেগুলাকে আমরা রাশি বলবো না। এগুলা কিন্তু রাশি নয়, এগুলা রাশি নয়। এদেরকে পরিমাপ করা যায় না, গোনা যায় না, মাপা যায় না। সো ফিজিক্স সবাইকে নিয়ে কাজ করে না। ফিজিক্স শুধু তাদেরকে নিয়ে কাজ করে যাদেরকে মাপা যায়, যাদেরকে গোনা যায়। ঠিক আছে, ফিজিক্স শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করে। যা কিছু মাপা যাবে না, গোনা যাবে না, সেগুলা নিয়ে ফিজিক্সের কাজ না। তো এখন যেমন দেখো কি কি মাপা যায় তাহলে? এগুলো তো মাপা যায় না বুঝলাম, কি কি মাপা যায়? ধরো তোমার কাছে একটা লাঠি আছে, তোমার কাছে একটা লাঠি আছে, এই যে একটা লাঠি আছে। তুমি চাইলে এই লাঠিটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা, তুমি চাইলে এই লাঠিটার দৈর্ঘ্য মাপতে পারবা, গুনতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা। তাহলে দৈর্ঘ্য কিন্তু একটা রাশি, কারণ দৈর্ঘ্যকে পরিমাপ করা যায়। তুমি চাইলে এই লাঠিটার ভর কত সেই ভর মাপতে পারবা, পরিমাপ করতে পারবা। যা কিছুকে পরিমাপ করা যাবে তাদেরকেই আমরা বলবো রাশি। তাহলে রাশি বলতে আমরা যেটা বুঝছি সেটা উদাহরণে যদি দেই, তাহলে যেমন ভর হতে পারে, যেমন দৈর্ঘ্য হতে পারে, সময় হতে পারে, এরকম অজস্র রাশি নিয়ে আমরা পড়বো। অনেক অনেক রাশি আছে, তোমরা 9-10 দেখে আসছো। বল, সরণ, ত্বরণ, যা কিছুকে পরিমাপ করা যায় তাদেরকেই কিন্তু আমরা বলবো রাশি। এখন আসো, এই যে রাশিগুলো আছে এই রাশিগুলাকে নির্ভরশীলতার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপরে ভিত্তি করে? নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, নির্ভরশীলতার উপরে ভিত্তি করে রাশিকে দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি মৌলিক রাশি, একটাকে আমরা বলছি মৌলিক রাশি, এবং আরেকটাকে বলা হচ্ছে লব্ধ রাশি, লব্ধ রাশি, লব্ধ রাশি। তোমাদের দাদা বলছে তার নাকি 10 কেজি দুঃখ। তোমাদের দাদার দুঃখ 10 কেজি, তোমাদের দাদির দুঃখ 10 কেজি, কিন্তু দাদা দাদি যখন একসাথে মিলে যাবে তখন দুঃখ হয়ে যাবে 0 কেজি। এটা একটা বিশেষ সায়েন্স, বুঝছো? যা হোক, তো দেখো নির্ভরশীলতার উপরে ভিত্তি করে দুই ভাগে আমরা রাশিকে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তোমরা জানো, বলো তো মৌলিক রাশি কয় প্রকার? মৌলিক রাশি টোটাল কয় পিস আছে? মাথায় আছে? মৌলিক রাশি টোটাল কয় পিস আছে বলো? মৌলিক রাশি আছে কিন্তু টোটাল 7টা, টোটাল 7টা মৌলিক রাশি আছে, তাই না? এগুলা তোমরা ক্লাস 9-10 কিন্তু পড়ছো, 9-10 পড়ছো। সো মৌলিক রাশি 7টা কি কি ছিল? এই কি কি ছিল? এই যে যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য ছিল, তারপরে ভর ছিল, তারপরে সময় ছিল, তারপরে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ছিল, তারপরে 5 নাম্বার ওই যে দীপন তীব্রতা ছিল,
দীপন তীব্রতা ছিল, তারপরে তাপমাত্রা ছিল, তাপমাত্রা, এবং ছিল হচ্ছে পদার্থের পরিমাণ, এবং ছিল পদার্থের পরিমাণ। এই 7টা রাশি দিয়েই কিন্তু সকল রাশি গঠিত। মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ। এই রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির কিন্তু দরকার হয় না, অন্য কোনো রাশির কিন্তু দরকার হয় না। যারা এই 7টা দেওয়ার পরে ব্রাজিলের পতাকা দিয়েছ, তোমাদেরকে মুখে একটা ঘুষি মেরে দিলাম আমি, অনলাইন ঘুষি। কেন তোমরা শুধু শুধু আমাদেরকে কষ্ট দিচ্ছ বলো তো? 7 মানে কিন্তু শুধুমাত্র 7 গোল খাওয়া না। আমাদের সামনের টার্গেট হচ্ছে হেক্সা, তারপরের টার্গেটই হেপ্টা। তখন আমরা গুনে গুনে 7 কাকে বলে দেখিয়ে দিব। সো মৌলিক রাশি হচ্ছে 7টা। এই 7টা রাশির মধ্যে দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এগুলো কিন্তু ক্লাস 9-10-এ পড়ে আসছো, তাই না? 7টা মৌলিক রাশি, CR7 সু। ঠিক আছে, আর লব্ধ রাশি কোনগুলা? লব্ধ রাশি হচ্ছে যেই রাশিগুলাকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির সাহায্য দরকার হয়, মৌলিক রাশির সাহায্য দরকার হয়। ঠিক আছে, সো তাহলে যেগুলাকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশির দরকার হয়, যেমন কি কি হতে পারে? যেমন ধরো বেগ, বেগ প্রকাশ করার জন্য কিন্তু দৈর্ঘ্য লাগে, সময় লাগে। তারপরে ধরো ত্বরণ, তারপরে ধরো বল। এই ধরনের রাশিগুলোর জন্য কিন্তু এদেরকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশিগুলোর সাহায্যে এদেরকে প্রকাশ করতে হয়। ঠিক আছে, প্রকাশ করতে হয়। ডান? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলা 9-10-এ তো দেখছি, তোমাদের প্রথম চ্যাপ্টারেও কিন্তু এইগুলা সম্পর্কে টুকটাক আইডিয়া ছিল। ফাইন। তো আমরা রাশিকে 2টা ভাগে ভাগ করছি নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, যে এই মৌলিক রাশি কারোর উপর নির্ভর করে না, আর লব্ধ রাশি এরা কিন্তু মৌলিক রাশির উপরে ডিপেন্ডেন্ট, মৌলিক রাশির উপরে এরা নির্ভর করে। ঠিক আছে, তাহলে লব্ধ রাশি এরা হচ্ছে মৌলিক রাশির উপরে নির্ভরশীল, মৌলিক রাশির উপর নির্ভরশীল, নির্ভরশীল। ঠিক আছে, মৌলিক রাশির উপর নির্ভরশীল। আর মৌলিক রাশি এরা কারোর উপর নির্ভরশীল না, কারো উপর নির্ভর করে না, করে না। ঠিক আছে, এইবার আসো গুরুত্বপূর্ণ টপিক। আমাদের দিকের অস্তিত্বের উপরে ভিত্তি করে, দিকের উপর নির্ভর করে রাশিকে 2 ভাগে ভাগ করা হয়, রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার এবং আরেকটা হচ্ছে ভেক্টর। একটা হলো স্কেলার, আরেকটা হলো ভেক্টর। বুঝতেই পারছো চ্যাপ্টারের নাম কি? ভেক্টর। সো আমরা এই ভেক্টর নিয়েই আসলে পড়াশোনাটা করব। ডান? সো দিকের উপরে ভিত্তি করে রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, দিকের উপর নির্ভর করে রাশিকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। সো রাশি একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এখন আসো যে এই স্কেলার রাশি এইটা আসলে কারা? স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশিগুলা যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই যথেষ্ট। স্কেলার রাশি হচ্ছে সেই রাশিগুলা যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই যথেষ্ট। যেমন
তোমার আম্মু তোমাকে বলল যে বেটা বাজার থেকে 2 কেজি চাল নিয়ে আয়। তোমার আম্মু তোমাকে বলল বাজার থেকে 2 কেজি চাল নিয়ে আয়। তো তুমি সুন্দর মতন কিন্তু দোকানে যাবা, দোকানদারকে বলবা ভাই 2 কেজি চাল দেন, তোমাকে 2 কেজি চাল দিবে, বাসায় চলে আসবা। এই যে 2 কেজি সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়েই কিন্তু কতটুকু পরিমাণ সেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলা গেল। এখানে আলাদা করে তোমাকে কোনো প্রশ্ন করতে হয় নাই যে চাল আনবো, কোন দিকে চাল আনবো, উত্তর দিকে 2 কেজি নাকি দক্ষিণ দিকে 2 কেজি, এরকম কিন্তু ফার্দার কোনো প্রশ্ন তোমাকে করতে হয় নাই। আবার ধরো তুমি তোমার বন্ধুর বাসায় যেতে গেছো, তোমার বাসা থেকে রওনা দিছো, রাস্তায় জ্যামে পড়ছো, তোমার বন্ধু তোমাকে কল দিয়ে বললে এই কিরে আর কতক্ষণ লাগবে আসতে। তুমি ফোন রিসিভ করে বললা যে দোস্ত আর 10 মিনিট লাগবে। প্রশ্ন করছে, তুমি উত্তর দিছো 10 মিনিট লাগবে। সে কিন্তু পুরাপুরি আইডিয়া পেয়ে গেছে, ঠিক আছে ঘড়ি থেকে একদম ঠিক ঘড়িতে আর 10 মিনিট সময় পরেও পৌঁছায় যাবে। তো তাহলে দেখো এই যে ভর, এই যে সময়, এগুলাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কিন্তু, সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মান হলেই ডান, আর কিছু কিন্তু আমাদের এখানে ফার্দার প্রশ্ন করা লাগে নাই। শুধু মান বলছে, আমরা বলে দিছি যে বাজার থেকে যাও 2 কেজি চিনি নিয়ে আসো, নিয়ে আসছে, আমার আর 10 মিনিট সময় লাগবে। জাস্ট মানটা জানলেই পুরা রাশিটা সম্পর্কে আমরা ফুল ধারণা পেয়ে যাচ্ছি। সো যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই যথেষ্ট, তাদেরকে আমরা বলছি স্কেলার রাশি, তাদেরকে আমরা বলছি কি স্কেলার রাশি। যেমন ভর, ভর কত কেজি বললাম 2 কেজি, ব্যাস ডান, কোন দিকে এটা জানার দরকার নাই। সময়, সময় বললো আর 10 মিনিট লাগবে, ব্যাস কোন দিকে 10 মিনিট, কি উত্তর দিকে 10 মিনিট লাগবে, দক্ষিণ দিকে 10 মিনিট লাগবে, এগুলো কিচ্ছু নাই, সময় কতটুকু 10 মিনিট। তাহলে যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দেখো শুধুমাত্র মান দিয়ে এদেরকে কমপ্লিটলি প্রকাশ করে ফেলা যাচ্ছে, সো মানই যথেষ্ট, তাদেরকে আমরা বলছি আমাদের স্কেলার রাশি। অন্যদিকে বুঝতেই পারছো ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে কারা? ভেক্টর রাশি তাহলে কারা? ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান হলে হয় না, মানের পাশাপাশি দিক কোন দিকে সেইটাও আমাদেরকে জানতে হয়। সো তাহলে দেখো ভেক্টরের ক্ষেত্রে যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও লাগে দিকও লাগে, মান ও দিক উভয়ই প্রয়োজন, উভয়ই প্রয়োজন, যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন, তাদেরকে আমরা বলছি ভেক্টর রাশি, তাদেরকে আমরা বলছি ভেক্টর রাশি। মানও লাগবে এবং সেই সাথে দিকও লাগবে, মানও লাগবে দিকও লাগবে, দুইটাই প্রয়োজন। যেমন এক্সাম্পল কি, মনে করো আমাদের কোনো একটা ব্লক এখানে রাখা আছে, এই ব্লকের উপরে বলা হলো, এই ব্লকের উপরে বলা হলো যে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এই ব্লকটার উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? বলো তো এই একটা ইনফরমেশন দিয়ে কি তুমি পুরা রাশিটা সম্পর্কে ধারণা পেয়ে গেছো? 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে কিন্তু তুমি ক্লিয়ারলি এইটা এক্সপ্রেস করতে পারবা না, প্রকাশ করতে পারবা না। তোমাকে জানতে হবে যে 5 নিউটন বলটা কি এই দিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে ইফেক্ট হবে একরকম, বস্তু হয়তো এই দিকে যাবে, নাকি 5 নিউটন এই দিকে প্রয়োগ করা হচ্ছে
নাকি 5 নিউটন এইভাবে প্রয়োগ করা হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, এই দিকটা কিন্তু জানাটা জরুরি। তাহলে আমরা যে সকল রাশি কারা, যাদেরকে মাপা যায়, যাদের গোনা যায়, যাদেরকে পরিমাপ করা যায়, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও লাগবে, দিকও লাগবে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে যেমন কি হতে পারে, বল হতে পারে একটা ভেক্টর রাশি। বল যেমন 5 নিউটন বল কাজ করছে কোন দিকে, বললাম পূর্ব দিকে। যেমন হতে পারে সরণ বলা হলো, সরণ হচ্ছে 10 মিটার, 10 মিটার কোন দিকে, দক্ষিণ দিকে। তো এরকম করে আমরা কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলে কিন্তু হয় না, মানের পাশাপাশি আমাদের কোন দিকে ওই ভেক্টরটা কাজ করছে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? সহজ জিনিস, স্কেলার গেল, ভেক্টর গেল, এগুলো আমরা বুঝলাম। এইবার আসো আমরা চলে যাই আমাদের ভেক্টর রাশিটাকে কিভাবে করে আমরা প্রকাশ করব। ভেক্টর রাশিকে আমরা কিভাবে করে প্রকাশ করব। ওকে, কি হলো বাবা? ওকে, সো আমরা এবার আসো কিভাবে করে ভেক্টর রাশিকে প্রকাশ করব সেটা একটু দেখি। ভেক্টর রাশির প্রকাশ কিভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব এইটা একটু শিখতে চাই। দেখো, প্রথমে আসো ভেক্টর রাশিকে আমরা চিহ্ন, প্রতীক বা অক্ষরের সাহায্যে প্রকাশ করব। চিহ্ন, প্রতীক বা অক্ষরের সাহায্যে কিভাবে করে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় সেটা আমরা দেখব। মানে তুমি কোন একটা সমীকরণ দেখলা, f = ma, এই সমীকরণটাতে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা উচিত। f = ma, এখানে তুমি দেখো বল একটা ভেক্টর, m একটা স্কেলার, a একটা ভেক্টর। তো যখন সমীকরণে আমি লিখব তখন এই ভেক্টর যেগুলো আছে তাদেরকে প্রকাশ করার জন্য কি আমাকে ডিফারেন্ট কোনো সিম্বল বা ডিফারেন্ট কোনো প্যাটার্ন ফলো করতে হবে কিনা সেইটা আমরা এখন দেখব। যে চিহ্ন, প্রতীক বা অক্ষরের সাহায্যে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি। মনে করো আমাদের কাছে যে ভেক্টরগুলো আছে, ধরো বল একটা ভেক্টর, এই বলকে আমি যখন প্রকাশ করব তখন সবচাইতে বেশি যেই প্রতীকটা ইউজ হয়, যেই সিম্বলটা ইউজ হয় সেটা হচ্ছে এই এফ এর উপরে আমরা হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দিব। এফ এর উপরে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিব। এখন এই তীর চিহ্ন মানে কিন্তু বল ডান দিকে কাজ করছে, বিষয়টা এরকম না। তোমরা ভাবতে পারো ভাইয়া এটা মানে মনে হয় বল তার মানে এই দিকে কাজ করলে উপরে এরকম একটা সাইন দিয়ে দিব, কিন্তু না। দেখো আমরা যদি বল উল্টা দিকে হয়, আমি একজনের খাতা দেখছিলাম সেই জায়গায় এরকম দেখছি যে বল এই দিকে ছিল বলে ও ভেক্টর সাইনটা এমনে দিয়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এমনে দিছো কেন? বলে যে ভাই ভেক্টর তো এই দিকে ছিল, এই জন্য এটা ও মাথার উপরে এমনে দেওয়া। না, এই কাজ করা যাবে না। ভেক্টরের উপরে এফ এর উপরে তীর চিহ্নটা সব সময় দিলে এভাবে দিতে হবে যে বাম থেকে শুরু করে ডান দিকে অ্যারোটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এইটা একটা উপায় গেল। অথবা জাস্ট উপরে একটা সিম্পল এরকম দাগ দিয়ে প্রকাশ করা হয়, অথবা নিচে একটা দাগ দিয়েও প্রকাশ করা হয়। তবে এই তিনটা উপায় হচ্ছে আমরা তখনই ব্যবহার করি যখন আমরা হাতে লিখে প্রকাশ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা এই তিনটা ফরম্যাট ব্যবহার করি। হাতে লিখে প্রকাশের ক্ষেত্রে আমরা এই তিনটা ফরম্যাটে লিখে থাকি। তবে সবচেয়ে প্রচলিত হচ্ছে এই এক নাম্বারটাই। হ্যাঁ, আরেকটা ভাবে বইতে প্রকাশ করা হয় একটু বোল্ড করে। বইগুলাতে প্রকাশ করা হয় দেখবা একটু বোল্ড করে। এরকম করে একটু বোল্ড করে কিন্তু বইগুলাতে দেখবা প্রকাশ করা হয়।
বোল্ড করে প্রকাশ করা হয়। বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টাইল, কিন্তু এটা নর্মালি বইতে এইভাবে করে প্রকাশ করা হয়। বইতে এটা বেশিরভাগ সময় বইতে এইভাবে করে কিন্তু প্রকাশ করা থাকে। তো পুরাপুরি ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে করে, ঠিক আছে? পুরাপুরি ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে করে। ফাইন, বুঝলাম। যদি আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করতে চাই, জ্যামিতিকভাবে মানে আমি ছবি এঁকে দেখাইতে চাই, জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয়, আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে চিহ্ন, প্রতীক বা অক্ষরের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়। জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা জ্যামিতিকভাবে কিভাবে আসে সেটা প্রকাশ করতে চাই। ওকে, সো দেখো জ্যামিতিকভাবে প্রকাশের ক্ষেত্রে সিম্পলি আমরা একটা অ্যারো সাইন দিয়ে প্রকাশ করব, একটা অ্যারো সাইন দিয়ে, একটা অ্যারো সাইন দিয়ে। খেয়াল করো এটা কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে, এই প্রকাশটা হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে। আর যখন সমীকরণ আকারে লিখব তখন আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করব। যেমন f = ma, সো তখন আমি কিভাবে লিখব, যে f = m × a। তো এই অ্যারো সাইনটা দেখলে তুমি বুঝতে পারবা, ও আচ্ছা এটা একটা ভেক্টর রাশি। এইটা যে একটা ভেক্টর রাশি তার প্রুফ হচ্ছে উপরের অ্যারো সাইনটা। এইটা যে একটা ভেক্টর সাইন তার প্রুফ হচ্ছে উপরের অ্যারো সাইনটা। এইটা যে একটা স্কেলার সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এর উপরে কোনো অ্যারো মার্ক নাই, বা এই তিনটার কোনো একটা ফরম্যাটে এমটা লেখা হয়নি। তো যখন আমরা সমীকরণ আকারে লিখবো, বা ধরো বাংলা কথার মধ্যে কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে চাচ্ছি সিম্বল দিয়ে, তখন আমরা এইভাবে করে অ্যারো সাইন দিয়ে দিব। কিন্তু এই অ্যারো দিয়ে ভেক্টরটা আসলে কোন দিকে কাজ করছে সেটা কিন্তু বোঝায় না। এই অ্যারোটা দিয়ে ভেক্টরটা কি এই দিকে কাজ করছে না এই দিকে কাজ করছে এইটা কিন্তু আমরা বের করতে পারবো না। অ্যারোটা দিয়ে শুধুমাত্র কি নির্দেশিত হয়, অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে ইয়েস এটা একটা ভেক্টর রাশি, এফ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ডান। জ্যামিতিকভাবে যখন প্রকাশ করব তখন প্রকাশটা করা হয় কিভাবে দেখো। জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য প্রকাশ করা হয় তীর চিহ্নের সাহায্যে। একটাই উপায়, এখানে আর কোনো একাধিক উপায় নাই। জ্যামিতিকভাবে প্রকাশ করতে হলে ভেক্টরকে আমরা তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করব। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। সো দেখো আমরা যখন তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি তখন যে অ্যারো সাইনটা, এই অ্যারোটা যেদিকে থাকবে, এটা যেদিকে থাকবে এইটাই আসলে দিক নির্দেশ করছে। কোন দিকে কাজ করছে সেই দিকটা নির্দেশ করছে, দিক নির্দেশ করছে। অ্যারোর মাথাটা দিয়ে কোন দিকে ভেক্টরটা কাজ করছে সেইটা আমরা বুঝতেছি, দিকটা বোঝা যাচ্ছে এই অ্যারো মার্কটা দিয়ে। এবং এবং এর যে একটা দৈর্ঘ্য আছে না ভাইয়া, এর একটা দৈর্ঘ্য আছে না, একটা লেংথ আছে না, এই দৈর্ঘ্য দিয়ে তার মান কত বোঝাচ্ছে, দৈর্ঘ্য দিয়ে মান বোঝাচ্ছে। অর্থাৎ যদি এই দৈর্ঘ্যটা বড় হয় তার মানে ওই ভেক্টরের মান বড়। যদি দেখো ভেক্টরটার সাইজ ছোট তার মানে হচ্ছে ওই ভেক্টরটার মানও ছোট, মানও ছোট। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। সো তার মানে দেখো এই একটা ভেক্টর সাইন, এই ভেক্টরের দৈর্ঘ্যটা কতটুকু, এই দৈর্ঘ্যটা সাইজটা দিয়ে মান বোঝানো হচ্ছে, আর অ্যারো মার্কটা দিয়ে কিন্তু দিক নির্দেশ করছে। ক্লিয়ার? দিক নির্দেশ করছে। তো আমাদের কাছে মনে করো দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে। ধরো একটা ভেক্টর হচ্ছে বললাম এই বস্তুর উপরে কাজ করছে এই একটা ভেক্টর, আবার এই বস্তুর উপরে এই ভেক্টর কাজ না করে ধরো আরো একটা বড় ভেক্টর দিয়ে দিলাম, বড় একটা ভেক্টর কাজ করছে।
তাহলে যেটার সাইজ ছোট এটা মানে বোঝাচ্ছে কম পরিমাণ বল কাজ করছে, আর যেটা বড় এটা দিয়ে বোঝাচ্ছে বেশি বল কাজ করছে। অর্থাৎ এইটা যদি 2 নিউটনের একটা বল তুমি এই দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করো, তাহলে এই দৈর্ঘ্যটা দিয়ে কিন্তু 2 নিউটন আর প্রকাশ করা যাবে না। এটা কিন্তু 2 এর থেকে ছোট কিছু না, যেহেতু সাইজ বড় তাহলে এটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 2 নিউটন। কত হতে পারে? ধরলাম 3 নিউটন। এটা 3 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নিউটন। আচ্ছা, ভালো কথা। এইবার আসো, আমাদের যে চিহ্নটা আমরা দিছি এই চিহ্নটার কয়েকটা নামডাক আছে আর কি, বুঝছো? যেমন চিহ্নটা, এই যে ভেক্টর চিহ্নটা, এটা যেখান থেকে শুরু হয়েছে, তীরটা তুমি যেই জায়গা থেকে আঁকা শুরু করছো, এই পয়েন্টটাকে আমরা বলি আদি বিন্দু। এই পয়েন্টটাকে আমরা বলি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু বলা হয়। এটাকে আমরা আদি বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বলে থাকি। ঠিক আছে, এবং এই প্রান্তটা যেটা, যেহেতু দুইটা প্রান্ত, একটা শুরু একটা শেষ, এই প্রান্তটার একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ইংরেজিতে এইটাকে বলা হয় হেড, মাথা, আর এটাকে বলা হয় টেইল, লেজ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আদি বিন্দু আর হচ্ছে শীর্ষবিন্দু, শেষ বিন্দু। এই তোমরা ফেসবুকে কি আলাপ করতেছো এত? হ্যাঁ, ক্লাসে মনোযোগ দাও। ক্লাস লেখো, যা যা লেখাচ্ছি লেখো, খাতায় লেখো, খাতায় লেখো। সো এই এক্সাম্পলটা থেকে মাথায় রেখো যে ভেক্টরের দৈর্ঘ্য বেশি, যে ভেক্টরের দৈর্ঘ্য বেশি তার মানও বেশি, তার মানও বেশি। যে ভেক্টরের দৈর্ঘ্য বেশি, যার লেংথ বেশি, সেটা দিয়ে কিন্তু তার মানও বেশি বোঝানো হয়। এখন আসো, যে আমরা যদি শুধুমাত্র ভেক্টরের মান প্রকাশ করতে চাই, ভেক্টরের মান প্রকাশের জন্য কিছু সিম্বল আছে। ভেক্টরের মান প্রকাশ করা হয় কিভাবে? এটা তো সম্পূর্ণ ভেক্টর প্রকাশ করার সিস্টেম হচ্ছে এইগুলা। মান প্রকাশের জন্য আমরা ভেক্টরকে জাস্ট এভাবে লিখি, এফ, অথবা অথবা এভাবে লিখি, বা আমরা এইরকম মডুলাস সাইন দিয়েও লিখে থাকি, মডুলাস সাইন দিয়েও লিখে থাকি। সো যখন তুমি দেখবা মডুলাস দেওয়া আছে, তার মানেই বুঝবা এই জিনিসটা দিয়ে শুধুমাত্র ভেক্টরের মানটাকে প্রকাশ করা হচ্ছে, আর এইটা দিয়েও শুধুমাত্র ভেক্টরটার মানটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, শুধুমাত্র ভেক্টরের মানটাকে প্রকাশ করার সিস্টেমই হচ্ছে এইটা। ডান, ক্লিয়ার, আমরা সব কিছু বুঝলাম। ঠিক আছে, ওকে, গেল। পরের টপিকে যাচ্ছি, চলো। আমরা প্রথম এইগুলা দেখলাম, তারপরে এটা দেখলাম, এরপরে আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর সম্পর্কে জানব। চ্যাপ্টার ম্যাপিং এটা কোন জায়গায় জানো? এই যে রাশি পড়ছি, স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়ছি। আমরা এখন বিশেষ ধরনের কিছু ভেক্টর নিয়ে কথা বলবো। কিছু বিশেষ ভেক্টর নিয়ে আমরা এখন আলাপ করব। তো চলো, কিছু স্পেশাল ভেক্টরস, বিশেষ ভেক্টর নিয়ে আমরা একটু আলাপ করে আসি। বেশ কয়েকটা বিশেষ ভেক্টর নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে প্রথম ভেক্টরটা খেয়াল করো, 1 নাম্বারটা সমান ভেক্টর। সমান বা ইকুয়াল ভেক্টর।
সমান ভেক্টর কারা? সমান ভেক্টর কারা? সহজ জিনিস। কখন আমি দুইটা ভেক্টরকে বলবো যে এরা সমান সমান দুইটা ভেক্টর? যখন আমরা দেখব যে দুইটা ভেক্টরের মান এবং দিক একই। ধরো দুইটা ভেক্টর তুমি নিছো, এই যে দুইটা ভেক্টর তুমি নিছো, দেখো ভাই দুইটা ভেক্টরের সাইজ যা এবং দুইটা ভেক্টরের ডিরেকশন যা একই। যদি এরকম দুইটা ভেক্টর পাও তাহলেই তারা হচ্ছে সমান ভেক্টর। একটা ভেক্টর মান যা, এরও যদি মান তাই হয়, দুইটার দিক যদি একই হয়, তাহলেই তারা হচ্ছে সমান ভেক্টর। ও, তার মানে এইটা যদি হয় 5 মিটার পার সেকেন্ড আর এইটা যদি হয় 5 নিউটন, তাইলেও তো ভাইয়া দুইটা সমান ভেক্টর নাকি? না, দুইটা ভেক্টরকে সমান ভেক্টর হতে গেলে তাদেরকে অবশ্যই একই টাইপের হতে হবে, একই জাতীয় হতে হবে, একই রকমের হতে হবে। একটা বেগ আরেকটা বল এইরকম হলে হবে না। তাহলে দুইটা ভেক্টর কখন সমান? দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি? দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি? শর্ত নাম্বার 1, মান হতে হবে সমান। শর্ত নাম্বার 2, দিক হতে হবে একই। দিক হতে হবে একই। এবং শর্ত নাম্বার 3, অবশ্যই তাদেরকে একই টাইপের হতে হবে। এটাকে আমরা বাংলায় বলছি সমজাতীয় হতে হবে। অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে দেখো মান এক, মান একই। এই দুইটা ভেক্টরের দিকও একই, কিন্তু এরা ভিন্ন জাতীয়, একই জাতীয় না, সমজাতীয় না। একটা মিটার পার সেকেন্ড, একটা নিউটন। তাহলে এদেরকে কিন্তু আমরা বলবো এরা কিন্তু সমান ভেক্টর নয়। এরা সমান ভেক্টর নয়, এরা সমান ভেক্টর হবে না, সমান ভেক্টর হবে না। দেখো দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন আমাদের এইটা যদি হয় ধরো 10 নিউটন, এটার মান যা, এটা মনে করো এ ভেক্টর, এবং আর একটা ভেক্টর একই দিকে কাজ করছে, এইটার মানও 10 নিউটন, এটার নাম দিলাম বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর এদেরকে আমরা বলতে পারবো এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর সমান, এরা পরস্পর সমান। আমি তখনই এ ভেক্টর বি ভেক্টর লিখতে পারবো যখন দুইটা ভেক্টরের মান একই রকম, দিক একই দিকে। তখন আমি দেখো এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর লিখতে পারবো। এবং আমি এটাও লিখতে পারবো যে এ ভেক্টরের মান যা, বি ভেক্টরের মান তাই, এটাও লিখতে পারবো। কিন্তু যদি আমার কখনো এরকম অবস্থা হয় যে মনে করো এ ভেক্টরের মান 10 নিউটন আর বি ভেক্টর এইটার মানও হচ্ছে 10 নিউটন, যদি এরকম থাকে তখন কিন্তু আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরকে সমান সমান বলতে পারবো না। যখন ভেক্টর সাইন দিয়ে লিখবা তখন কিন্তু এই এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কিন্তু ইকুয়াল না, সমান না। সমান তখনই বলা যাবে যদি মানের সাথে দিক একই হয় এবং সমজাতীয় হয়। কিন্তু বলতো এখানে তুমি এই লাইনটা ঠিকই লিখতে পারবা,
যে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান পরস্পর সমান। যদি দিক একই নাও হয়, যেহেতু মান সমান তাই মানেরটা তুমি ঠিকই লিখতে পারবা, যেমনটা তুমি এখানে লিখেছো। কিন্তু এখানে দুইটা ডিরেকশন ম্যাগনিটিউড সব সেম হওয়ার কারণে এ আর বি সমান লিখতে পারলেও এইখানে কিন্তু এটা সমান হবে না, খেয়াল রেখো। তাহলে মান সমান অর্থ হচ্ছে আমাদের এ ভেক্টরের যে মান এবং বি ভেক্টরের যে মান এরা অবশ্যই সমান হতে হবে। আচ্ছা, দিক একই দিকে মানে বলো তো দেখি তাদের মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা ভেক্টরের দিক একই দিকে, এ ভেক্টরও এদিকে বি ভেক্টরও এদিকে, তাহলে তাদের মাঝখানের কোণ কত হবে বলো তো দেখি? 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, কত ডিগ্রি হবে বলো তো? তাদের মধ্যবর্তী কোণ কত হবে? কয়েকজন বলছো 180 ডিগ্রি। এই মিয়া, দিক যদি একই দিকে হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে তখন 0 ডিগ্রি। এই যে দেখো উপরে একটা এরকম টুকলি সাইন দেওয়া, টুপি সাইন দেওয়া, ক্যাপ সাইন দেওয়া। সো এইটার মানে হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। সো এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে গিয়ে হতে হবে 0 ডিগ্রি। ডান, ক্লিয়ার, ভেরি গুড। পরের টপিকে গেলাম। তাহলে সমান ভেক্টর হতে গেলে অবশ্যই দুইটা ভেক্টরের মান একই হতে হবে, দিক একই হতে হবে, সমজাতীয় হতে হবে। এই তিনটা শর্ত মেনে চললে তখনই কিন্তু তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। মান একই, দিক একই হলে হবে না, তাদেরকে অবশ্যই একই জাতীয় হতে হবে। গেল। এরপরে আসো আমরা দেখি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত বা নেগেটিভ ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, নেগেটিভ ভেক্টর আর কি। ঠিক আছে, নেগেটিভ ভেক্টর লিখছো, ইংরেজি কি? নেগেটিভ, নেগেটিভ ভেক্টর। দুইটা ভেক্টর কখন নেগেটিভ হবে? দুইটা ভেক্টর নেগেটিভ হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর নেগেটিভ হওয়ার শর্ত হচ্ছে তাদের মান সমান হতে হবে, মান সমান হতে হবে, কিন্তু তাদের দিক হতে হবে সম্পূর্ণ বিপরীত, দিক হতে হবে উল্টা। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, মান হবে সমান, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এদের মান হবে পরস্পর সমান, কিন্তু দিক হবে বিপরীত। এবং অবশ্যই এটার জন্য তাদেরকে কিন্তু সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে, একই টাইপের হতে হবে। মনে করো এখানে কোনো একটা বস্তু রাখা আছে, তোমাদের একদল বন্ধু কি করলো, এই বস্তুটাকে ধরে 10 নিউটন বলে টানলো, এবং আরেক দল বন্ধুরা মিলে বিপরীত দিকে 10 নিউটন বল দিল। এই যে দুইটা বল কাজ করছে যাদের মান সমান কিন্তু দিক বিপরীত এবং দুইটাই সমজাতীয়, এদেরকে কিন্তু আমরা বলতে পারবো এরা হচ্ছে বিপরীত ভেক্টর। এরা পরস্পর কিন্তু নেগেটিভ বা এরা পরস্পর বিপরীত ভেক্টর। বলতো এদের মধ্যে কোণ কত ডিগ্রি? এদের মধ্যে কোণ কত ডিগ্রি? একটা চলে গেছে পূর্ব দিকে,
একটা চলে গেছে পশ্চিম দিকে, তাইলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুইটা ভেক্টর কিন্তু আমরা এখানে বলবো এরা কিন্তু একটা আরেকটার উল্টা, একটা আরেকটার উল্টা। ঠিক আছে, তাহলে দেখো সাপোজ এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে মনে করো এ ভেক্টর, এবং একই মানের কিন্তু দিক বিপরীত এই ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর, বি ভেক্টর। এটা হলো এ ভেক্টর, এবং একই মানের কিন্তু উল্টা দিকের যে ভেক্টরটা সেটা হচ্ছে মনে করো বি ভেক্টর। তাইলে বলো তো আমরা যদি মান দিয়ে যখন প্রকাশ করব এ সমান বি লেখা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এ সমান সমান বি কি আমরা এখানে লিখতে পারবো? এ সমান বি লেখা মানে তো মান সমান দিকও সমান, কিন্তু আমাদের এই দুইটা ভেক্টরের মান সমান, ঠিক আছে, কিন্তু দিক তো সমান না। মান সমান বলে আমরা কিন্তু এ ভেক্টর সমান বি ভেক্টর দুইটা মডুলাস দেখো মান সমান লিখতে পারলাম, কিন্তু দিক তো সমান না এই ক্ষেত্রে। তাহলে এ সমান বি কিন্তু লেখা যাবে না, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। দেখো বি ভেক্টর যদি এটা হয়, মনে রাখবা মাইনাস বি ভেক্টর মানে তুমি যদি মাইনাস করা মানে 180 ডিগ্রি ঘুরায় দেওয়া, বি ভেক্টরকে যদি মাইনাস করো তাহলে সেটা আবার 180 ডিগ্রি ঘুরে সেটা দেখো দিক পরিবর্তন করে ফেললো। সো বি ভেক্টরটা যেই দিকে প্রকাশ করছে, বি ভেক্টরটা যেই দিকে প্রকাশিত হচ্ছে, মাইনাস বি ভেক্টরটা কিন্তু তার বিপরীত দিকে। এই সাউন্ড আসতেছে না? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? কই না তো, এই যে আমি দেখতেছি আমার এখানে সাউন্ড আছে, একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। অডিও ভিডিও ক্লিয়ার, ওকে। তাহলে খেয়াল করো আমাদের এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এরা দুইটা কিন্তু আসলে ভেক্টরিক্যালি দুইটা সেম, দুইটা সেম। সো তার মানে দেখো আমরা লিখতে পারি এই দুইটা থেকে এ ভেক্টর যেটা এবং মাইনাস বি ভেক্টর যেটা এরা কিন্তু পরস্পর সমান। এই যে দেখো এ ভেক্টর সমান সমান কিন্তু মাইনাস বি ভেক্টর। কিন্তু এ সমান বি কি আমি বলতে পারতাম? এ সমান বি কি আমি বলতে পারতাম? না, এ সমান বি কিন্তু বলা যাবে না, কারণ যখন ভেক্টর আকারে লিখছো তখন লেখা যাবে না। কিন্তু এটা কি লেখা যাবে? এটা কি লেখা যাবে? এইটা কি লেখা যাবে বলো তো দেখি? হ্যাঁ, এইটা লেখা যাবে, কারণ এটা তো মান প্রকাশ করছে, এখানে দিকের কোনো আলাপই নাই। এর মান আর বি এর মান পরস্পর ইকুয়াল, আর এটা মানে হচ্ছে এ পুরা ভেক্টর আর বি পুরা ভেক্টর তারা ইকুয়াল, কিন্তু আসলে তো তারা ইকুয়াল না, তাদের দিক উল্টা। সো উল্টা বলে তখন ইকুয়াল লিখতে পারবা যদি একটার সামনে মাইনাস দিয়ে দাও। সো এটাও যেমন লেখা যাবে, এটাও যেমন লেখা যাবে, তেমনি তুমি চাইলে এটাও লিখতে পারবা যে মাইনাস এ ইকুয়ালস টু বি। কারণ বলো তো এ যদি এইটা হয় তাহলে মাইনাস এ কোনটা? মাইনাস এ কোনটা? একে ঠিক 180 ডিগ্রি করে ঘুরালে যা হবে সেটা মাইনাস এ। এই যে দেখো এটা তাহলে মাইনাস এ, এটা যদি এ হয় তাহলে এটা হবে সেই মাইনাস এ, আর এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস বি, এটা হলো মাইনাস বি, এটা হলো বি, এটা এ হলে এটা মাইনাস এ। তাহলে খেয়াল করো আমাদের মাইনাস এ যেই ভেক্টরটা সেটা কিন্তু বি এর সমান, আর এ যেই ভেক্টরটা সেটা কিন্তু আমাদের মাইনাস বি এর সমান। বুঝতে পেরেছো? ওকে ফাইন, সহজ জিনিস, ভেরি গুড, ডান ডান ডান। এইবার আসো আমরা চলে যাই পরের টপিকে। কিছু বিশেষ ভেক্টর আমরা দেখছিলাম, সো এখন আসো আমরা
আরেকটা টাইপের ভেক্টর দেখব যারা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ এর বাংলা হচ্ছে লাইক, লাইকের ইংরেজি হচ্ছে সদৃশ। সদৃশ ভেক্টর হওয়ার শর্ত কি, কন্ডিশন কি? সদৃশ ভেক্টর তাদেরকে আমরা বলবো যারা অবশ্যই সমজাতীয়, এবং আমরা তাদেরকে বলবো যাদের দিক একই দিকে কাজ করছে। মান সমান হওয়া লাগবে না। সদৃশ হওয়ার জন্য মান সমান হওয়ার প্রয়োজন নাই, মান সমান হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ মনে করো এই একটা ভেক্টর 5 নিউটন, আরেকটা ভেক্টর একই দিকে কাজ করছে 2 নিউটন, আরেকটা ভেক্টর একই দিকে কাজ করছে 7 নিউটন। এই যে তিনটা ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ধরো আরেকটা ভেক্টর নিলাম 5 নিউটনের, এটা হলো ডি ভেক্টর। এরা প্রত্যেকে কিন্তু পরস্পর সদৃশ, কারণ এরা সমজাতীয় এবং প্রত্যেকের ডিরেকশন দেখো একই দিকে, এবং প্রত্যেকের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তাহলে আমাদের এ বি সি ডি প্রত্যেকে কিন্তু হবে সদৃশ ভেক্টর, প্রত্যেকে কিন্তু হবে সদৃশ ভেক্টর। সো খেয়াল করো এ আর ডি কিন্তু সদৃশ, এখানে প্রত্যেকে সদৃশ, প্রত্যেকে সদৃশ, প্রত্যেকে সদৃশ। সো আমাদের সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান সমান হতেও পারে, নাও হতে পারে। মান সমান হতেও পারে, নাও পারে, নাও হতে পারে। ঠিক আছে, ভেক্টরের মান সমান হতেও পারে, নাও হতে পারে। যেমন 5 এ আর বি, এরা দুইটাও সদৃশ, মান সমান না। 5 আর 7 সদৃশ, 2 আর 7 সদৃশ, প্রত্যেকে প্রত্যেকের সাথে সদৃশ। 2 আর 7 সদৃশ, এই 2 আর 5 এরাও সদৃশ, এই 7 আর 5 এরাও সদৃশ, এই 5 আর 5 এরাও সদৃশ। সো প্রত্যেকেই প্রত্যেকের সাথে কিন্তু সদৃশ হবে এখানে। তাইলে বলো তো আমি কি এই কথাটা বলতে পারি কিনা যে আমাদের সকল সমান ভেক্টর যারা, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর কি সমান? সকল যারা সদৃশ, সকল সদৃশ ভেক্টর সমান হতেও পারে, নাও হতে পারে। সদৃশ মানে তাদের দিক একই, দিক একই, মান সমান হতেও পারে, নাও হতে পারে। সেই ক্ষেত্রে এটা সমান নাও হতে পারে। কিন্তু যদি সমান ভেক্টর হয়, সমান হতে গেলে কিন্তু মান সমান লাগবে, দিকও সমান লাগবে। সমান হতে গেলে কি লাগবে? মানও সমান লাগবে, দিকও সমান লাগবে। সো সকল সমান ভেক্টর কিন্তু অবশ্যই, যেহেতু দিক সমান তাই সদৃশ তারা, যেহেতু তাদের দিক সমান তাই তারা সদৃশ, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। ঠিক আছে, যেমন আমি এই এক্সাম্পল থেকে বলতে পারি, দেখো আমাদের এই এ আর ডি এরা কিন্তু সমান। আমাদের এ ভেক্টর এবং ডি ভেক্টর এরা কিন্তু পরস্পর সমান ও সদৃশ, সমান ও সদৃশ। কিন্তু যদি বলি এ আর বি বা বি আর সি বা সি আর ডি, এরা কিন্তু সদৃশ কিন্তু সমান, সদৃশ কিন্তু সমান নয়, সদৃশ কিন্তু সমান নয়। এ বি, বি সি, সি ডি বা ডি বি যেগুলাই বলো, এগুলা কিন্তু সদৃশ, এরা
কিন্তু এরা সমান নয়। ডান। তোমরা সেট করছো না বাচ্চাকালে, 9-10 থাকতে তোমরা সেট পড়ে আসছো না? তো আমরা জিনিসটাকে এভাবে প্রকাশ করতে পারি কিনা বলো তো? ধরো আমাদের বড় যেই সেটটা, এই বড় যেই সেটটা, এই সেটটা হচ্ছে আমাদের সদৃশ, এটা হচ্ছে আমাদের সদৃশ, সদৃশ। আর ছোট যেই সেটটা, এটা হচ্ছে সমান। দেখো, সকল সমান হইলেই তারা কিন্তু সদৃশের মধ্যে পড়বে, কিন্তু যারা এই অঞ্চলে আছে তারা কিন্তু সমানের মধ্যে নাই। ঠিক আছে? সকল সদৃশই সমান, সরি, সকল সমানই সদৃশের মধ্যে, কিন্তু সকল সদৃশ সমানের মধ্যে না। ডান। এরপরে আসো 4 নাম্বার, বি সদৃশ ভেক্টর। 4 নাম্বার, বি সদৃশ বা আনলাইক ভেক্টর। তাদেরকে আমরা এটা বলবো, তাদেরকে বলবো যারা সমজাতীয় তো বটেই, কিন্তু দিক বিপরীত, কিন্তু যাদের দিক বিপরীত। সো এইখানেও একই কথা, মান সমান হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। মান সমান হতেও পারে, নাও হতে পারে। সো বি সদৃশ যে ভেক্টর, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টর দেখো দিক বিপরীত, দিক বিপরীত, এরা কিন্তু পরস্পর আমাদের বি সদৃশ ভেক্টর হবে। অর্থাৎ অ্যাঙ্গেল সবসময় কিন্তু এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা অলওয়েজ 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখানেও আমরা একদম আগের মতনই কিন্তু বলতে পারি, দেখো এইটা ধরো 10 নিউটন, এইটা ধরো 4 নিউটন, এটাকে যদি উল্টাই, একদম 180 ডিগ্রি উল্টাই, এইটার মানও ধরো 10 নিউটন, এটা হলো সি ভেক্টর। সো এইখানে কিন্তু দেখো এই উদাহরণের মধ্যে আমাদের এ আর সি এরা কিন্তু বিপরীত এবং বিসদৃশ। এ এবং সি এরা পরস্পর বিসদৃশ তো বটেই, দিক আলাদা হলেই বিসদৃশ, কিন্তু এরা বিপরীত বা ওই যে ঋণাত্মক বা নেগেটিভ ভেক্টর, বিপরীত ও বিসদৃশ, ও বিসদৃশ। এ আর সি দেখো এরা বিপরীত এবং বিসদৃশ, কিন্তু এ আর বি বলতো, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এরা বিসদৃশ কিন্তু বিপরীত না। 10 আর 4 একটা আর একটার উল্টা, বিপরীত না, এরা বিপরীত নয়, বিপরীত নয় বা ঋণাত্মক নয়, কিন্তু বিসদৃশ, কিন্তু বিসদৃশ। তাহলে আমরা এটার জন্যও বলতে পারি যে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, কোনো সন্দেহ নাই। কিন্তু সকল বিসদৃশ কি বিপ্রতীপ? সকল বিসদৃশ বিপরীত নয়। তাহলে সেট দিয়ে যদি দেখাই,
তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের বি সদৃশ, যাদের দিক উল্টা হলেই হয়েছে, কিন্তু এর ভিতরে আছে বিপরীত, যাদের দিক তো উল্টা হতে হবেই, মানও একই হওয়া লাগবে, মান একই হতে হবে। আর এটার ক্ষেত্রে দিক 180 ডিগ্রি হলেই হয়েছে। ঠিক আছে, ডান। কেন 180 ডিগ্রি হবে? এই যে একটা দিক পূর্ব দিকে আর একটা দিক পশ্চিম দিকে, এই পূর্ব দিক আর পশ্চিম দিকের মাঝখানে কোণ কত? দুইটা দিক, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক, তাদের মাঝখানে কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? আর যদি দুইটাই একই দিকে হয় তাহলে কিন্তু 0 ডিগ্রি। দুইটা যখন উল্টা দিকে তখন কিন্তু 180 ডিগ্রি। সো এ এবং বি কিন্তু বিপরীত না। কই, এরা বিপরীত না তো। কারণ দেখো বিপরীত হওয়ার জন্য কি লাগবে? দেখো তো বিপরীত হওয়ার জন্য কি লাগবে? মান সমান হতে হয়। কিন্তু আমাদের বলো তো এ আর বি, এরা মান কি সমান? না। কিন্তু দিক যেহেতু উল্টা তাই বি সদৃশ, কিন্তু বিপরীত না। অন্যদিকে এ আর সি, দেখো এদের মানও সমান, দিক বিপরীত, তাহলে অবশ্যই এরা বিপরীত। এবং বিসদৃশ, বিসদৃশ মানে জাস্ট দিক উল্টা, একটা আর একটার উল্টা দিকে। এ আর বি ভাইয়া বিপরীত হবে না? না। এ আর বি বিপরীত তখনই হতো যদি এটাও 10 এটাও 10 হতো। ডান, বলো তো। ডান, ডান, ডান। এবং অবশ্যই সমজাতীয় হতে হবে, কিন্তু এটা খেয়াল রেখে 1 নাম্বার যেটা লিখছি, সমজাতীয় হতে হবে। বি আর সি কি সদৃশ? এই তো ট্যালেন্ট। বি আর সি কি হবে বলো তো? বি আর সি, বি এবং সি এরা কিন্তু সদৃশ। বি আর সি, ভেরি গুড, এরা কিন্তু সদৃশ। যাক, ভেরি গুড। এরা কিন্তু আবার ঠিকই সদৃশ, কারণ দুইটা একই দিকে, মান আলাদা কিন্তু দুইটা একই দিকে। গুড, ভেরি গুড। এইবার আসো আমরা আরেকটা বিশেষ ভেক্টর দেখব, সেইটা হলো সমান্তরাল ভেক্টর। 5 নাম্বার, যেইটা হচ্ছে সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর। দেখো সমান্তরাল ভেক্টর হওয়ার জন্য, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার জন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এইটা হয় 0 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি হতে হবে। তার মানে কি? ধরো দুইটা সমান্তরাল ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং এইটা হলো এ ভেক্টর, আর এইটা হচ্ছে মনে করো বি ভেক্টর। এদের মধ্যে কোণ কত? থিটা সমান সমান 0 ডিগ্রি। এরা দুইটা পরস্পর সমান্তরাল। অথবা ধরো বি ভেক্টরকে উল্টাই দিলাম, এইটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর বা সি ভেক্টর সাপোজ। এরা দুইটাও কিন্তু দেখো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? থিটা সমান মধ্যবর্তী কোণ, থিটা মানে মধ্যবর্তী কোণকে বোঝাচ্ছি, 180 ডিগ্রি। আমাদের এটাকেও যেমন বলতে পারবো যে এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, এ ও বি সমান্তরাল, এ ও বি সমান্তরাল, এ ও বি এরা কিন্তু সমান্তরাল, মানের কোনো আলাপ নাই এখানে। আর এখানে এ ও সি এরাও কিন্তু সমান্তরাল, এ এবং সি এরা কিন্তু সমান্তরাল। তোলো। ঠিক আছে,
লিখছো? সো আমাদের যদি দুইটা ভেক্টর দেখো একই দিকে কাজ করছে বা বিপরীত দিকে কাজ করছে, এই দুইটা কেসেই কিন্তু আমরা এদেরকে সমান্তরাল বলতে পারবো, সমান্তরাল বলতে পারবো। এবং দেখো এই সমান্তরাল যে দুইটা ভেক্টর 0 ডিগ্রি হলে কিন্তু তাদেরকে আমরা আরেকটা নামও দিতে পারবো। এরা কিন্তু যদি সমজাতীয় হয়, যদি সমজাতীয় হয় তাহলে কিন্তু আমরা এদেরকে সদৃশ বলতে পারবো। একটা কাজ করো, এবার আমি কিছু এমসিকিউ এর মধ্যে যাব, তোমরা যা যা এতক্ষণ পড়লা একটু কুইকলি খাতার মধ্যে খাতাটা বের করো, খাতাটা বের করে পুরাটা একবার রিভাইজ করো। তো যা কিছু বললাম পুরাটা একবার রিভাইজ করে ফেলো। দিয়েছো? ডান। এখন খেয়াল করো, তুমি খেয়াল করছো কিনা বলো তো, সমান্তরালের মধ্যে আমি কি এখানে কোথাও সমজাতীয় লিখছি? যে সমজাতীয় হতে হবে এটাকে আমি লিখছি? এইটা কিন্তু লিখি নাই। সেটা মাথায় রাখবা যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার জন্য কিন্তু সমজাতীয় হওয়াটা বাধ্যতামূলক না। তার মানে ধরো আমাদের এই এ ভেক্টরটা হলো 5 নিউটন, আর এটা ধরো বোঝাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ। এরা দুইটা কিন্তু সমান্তরাল ভেক্টর হবে, কিন্তু এরা কি সদৃশ হবে? এই দুইটা ভেক্টর কি সদৃশ হবে? এরা কিন্তু সদৃশ হবে না। তো সমান্তরাল হওয়ার জন্য একটু ব্র্যাকেটে লিখে নিতে পারো যে সমান্তরাল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে দিক, এটা হতে হবে। 2 নাম্বার শর্ত না, আসলে এটা লেখাই হয় না কোনো জায়গায়, তারপর আমি আলাদা করে দিচ্ছি যে সমজাতীয় হতেও পারে নাও হতে পারে, সমজাতীয় হতেও পারে নাও পারে। ঠিক আছে? সমজাতীয় হতেই হবে এরকম না, সমজাতীয় হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? সো আমরা সমান্তরাল ভেক্টরের মূল আইডিয়াটা বুঝলাম যে সমান্তরাল ভেক্টর হতে হলে তাদের দুইটা ডিরেকশন একই হতে হবে, বা বিপরীত দিকে হলেও তাদেরকে সমান্তরাল বলতে পারবো, এবং সমজাতীয় হওয়া দরকার নাই। এটা 5 নিউটন 2 মিটার পার সেকেন্ড হতে পারে, তারা সমান্তরাল হবে, কিন্তু সদৃশ কিন্তু আমরা এদেরকে তখন আর বলতে পারবো না। বলতো এইটা হলো 5 নিউটন, এটা হলো 2 মিটার পার সেকেন্ড, দুইটা কি সদৃশ বলতে পারবো না? কারণ সদৃশ হওয়ার জন্য দুইটা সমজাতীয় হতে হবে, কিন্তু এদেরকে সমান্তরাল বলতে পারবো? ইয়েস, পারবো, সমান্তরাল বলতে পারবো ঠিকই। আচ্ছা, এখন দেখো আমাদের বইগুলাতে সমান্তরাল ভেক্টরকে আরেকটা নামেও ডাকা হয়, যেটা হচ্ছে সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সমরেখ বা এটার ইংরেজি হচ্ছে কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর। সমরেখ জিনিসটা হচ্ছে আমাদের যদি দুইটা ভেক্টরের রেখা একই দিকে হয়, অর্থাৎ মনে করো আমি যদি একটা লাইন টানি, এখানে একটা সোজা লাইন টানি, ধরো আমাদের দুইটা ভেক্টর, এই ভেক্টরটা যেই লাইনের উপরে আছে আরেকটা ভেক্টর সেও এই একই লাইনের উপরে আছে। যদি এরকমটা হয় যে দুইটা ভেক্টর তারা একই লাইনের উপরে আছে, দুইটা ভেক্টর তারা একই লাইনের উপরে আছে, যদি এরকম হয় তাহলে আমরা তাদেরকে একটা আলাদা নাম দিই, এরা হলো সমরেখ ভেক্টর। অর্থাৎ মনে করো যে একই রেল লাইন, সোজা একটা রেল লাইন, এই রেল লাইনের উপরে তুমিও দৌড়াচ্ছ, তোমার বন্ধু একই লাইনের বরাবর দৌড়াচ্ছে তোমার পিছন পিছন, তাহলে তোমাদের দুইজনের বেগ কিন্তু সমরেখ ভেক্টর হবে।
আবার মনে করো পাশাপাশি দুইটা রেল লাইন, তুমি একদিকে দৌড়াচ্ছ, তোমার বন্ধু পাশ দিয়ে দৌড়াচ্ছে, দুজনের একজন এই পাশ দিয়ে দৌড়াচ্ছে, একজন এই পাশ দিয়ে দৌড়াচ্ছে, তখন কিন্তু দুইজনকে সমান্তরাল বলতে পারবো, তাদেরকে সমরেখ বলা যাবে না। সমরেখ হতে হলে তাদেরকে লাইন অফ অ্যাকশন একই ডিরেকশন থাকতে হবে, একই লাইন বরাবর তাদেরকে থাকতে হবে। কিন্তু এই সমরেখ ভেক্টর হলে তাদেরকে আমরা কিন্তু সমান্তরালও বলতে পারবো। সমরেখ ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলা যাবে। সমরেখ ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলা যায়, সমান্তরাল ভেক্টরও বলা যাবে। যারা সমরেখ একই রেখা বরাবর আছে তাদেরকে আমরা কিন্তু সমান্তরালও বলতে পারবো, কারণ এদের মধ্যবর্তী কোণ কত, হয় 0 ডিগ্রি না হলে 180 ডিগ্রি, হয় 0 ডিগ্রি না হলে 180 ডিগ্রি। এই যে তিনটা ভেক্টর আমি একটু বড় করে দেখলাম, মোটা করে দিই। এই একটা ভেক্টর দিলাম ধরো, তারপরে এই একটা ভেক্টর দিছি ধরো, তারপরে এই আরেকটা ভেক্টর দিছি ধরো, এইটা মনে করো আমাদের 5 নিউটন, এইটার মান ধরো 7 নিউটন, এইটার মান ধরো 10 মিটার পার সেকেন্ড। তো এই তিনটা ভেক্টর, এদেরকে কিন্তু আমরা বলতে পারবো এরা হচ্ছে পরস্পর সমরেখ ভেক্টর। এরা সমরেখ ও সমান্তরাল, এরা কিন্তু সমরেখ এবং সমান্তরাল, তাদেরকে আমরা দুইটাই বলতে পারবো। তারা একই রেখার উপরে আছে এবং তাদের যে সমান্তরাল, তারাও কিন্তু দেখো মানে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা সমান্তরালও কিন্তু বলতে পারবো। হ্যাঁ, কোলিনিয়ার, এটা কোলিনিয়ার ভেক্টর, COLLINEAR। ঠিক আছে, ডান, ওকে। তাইলে সমজাতীয় হতেও পারে, নাও হতে পারে। তাহলে যদি তোমাকে এই প্রশ্ন করা হয়, বলো তো যারা সদৃশ তারা কি সমান্তরাল? যারা সদৃশ তারা কি সমান্তরাল? ইয়েস, তারা সমান্তরাল। যারা সদৃশ তারা কিন্তু অবশ্যই সমান্তরাল। বলো তো যারা বিসদৃশ তারা কি সমান্তরাল? যারা বিসদৃশ তারা কি সমান্তরাল? অবশ্যই। যারা বিসদৃশ তারাও কিন্তু সমান্তরাল। যারা সদৃশ তারাও সমান্তরাল, যারা বিসদৃশ তারাও কিন্তু সমান্তরাল। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখি কয়েকটা এমসিকিউ তোমরা একটু চেষ্টা করো তো, এগুলো তোলার দরকার নাই, এগুলা কোথাও আসেও নাই, আমরা আজকে ক্লাসে যা পড়লাম সেগুলা থেকেই কয়েকটা বানানো এমসিকিউ। একটু দেখো তো, দুইটা ভেক্টরের মান সমান, দিক একই, নিচের কোণটা অবশ্যই সত্য। মান সমান হলে, মান যদি সমান হয় এবং দিক একই হয়, নিচের কোণটা অবশ্যই সত্য। দেখো দুইটা ভেক্টরের মান সমান আর দিক হলে তারা কিন্তু অবশ্যই দিক একই দিকে বলে তারা সদৃশ ভেক্টরও, তারা সমান ভেক্টরও, তারা সমান্তরাল ভেক্টরও। তাইলে অপশন হচ্ছে সবগুলা, উত্তর হচ্ছে সবগুলা। বুঝতে পারছো? দুইটা ভেক্টরে মান সমান এবং দিকও একই দিকে, দিকও একই দিকে। সাবধানে, যে যারা এ বি তে আটকায় গেছো খুব সাবধান, প্রশ্ন খেয়াল করবা, নিচের কোণটা অবশ্যই সত্য। সো ভেক্টরের মান সমান, দিক একই, মান সমান দিক একই, দিক একই মানে সদৃশ, যেহেতু দিক একই তার মানে সমান্তরাল, এবং মানও এক, তাহলে সমান, তাহলে সবগুলাই ঠিক আছে। আচ্ছা, গেল পরের প্রশ্ন। দুইটা ভেক্টর সমান্তরাল, কোনটা অবশ্যই সত্য? দুইটা ভেক্টর সমান্তরাল, কোনটা অবশ্যই সত্য? চিন্তা করে বলো। দেখো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়
তাহলে কি আমি চোখ বন্ধ করে বলবো তারা সমান? না, চোখ বন্ধ করে তো বলা যাবে না। আমি চোখ বন্ধ করে বলতে পারবো তারা সদৃশ। দুটো ভেক্টর সমান্তরাল, তাহলে তো তারা বিপরীত দিকেও হতে পারে, একই দিকে হতে হবে তো ম্যান্ডেটরি না। তাহলে চোখ বন্ধ করে এটাও বলা যাবে না। বলতে পারবো তারা অবশ্যই বিপরীত? না। তাহলে কোনোটাই কিন্তু না, এখানে কোনোটাই না, কোনোটাই না। কোনো কোনো অপশনে কিন্তু দুইটা উত্তরও থাকতে পারে, সো বি কেয়ারফুল। দুইটা উত্তরও থাকতে পারে। দুইটা ভেক্টর সদৃশ, কোনটা অবশ্যই সত্য? দুইটা ভেক্টর সদৃশ, কোনটা অবশ্যই সত্য? বলো তো কোনটা অবশ্যই সত্য? সদৃশ মানে কি অবশ্যই মান সমান? দুইটা ভেক্টর সদৃশ তার মানে কি অবশ্যই মান সমান? না। দুইটা ভেক্টর সদৃশ হলে মান সমান হইতেও পারে, নাও হইতে পারে, অবশ্যই মান সমান না। দুইটা ভেক্টর সদৃশ, তারা কি সমান্তরাল? ডেফিনেটলি তারা সমান্তরাল, ডেফিনেটলি তারা সমান্তরাল, এটাই উত্তর। সো দুইটা ভেক্টর সদৃশ হলে তো বিপরীত হবেও না, আর সদৃশ মানে যে অসমান এটাও আসলে ম্যান্ডেটরি না। তাহলে দুইটা ভেক্টর সদৃশ হলে কোনটা অবশ্যই সত্য? তারা সমান্তরাল। আচ্ছা, গুড। তাহলে এখানেও একটাই অপশন। দেখি তারপরেরটা, নিচের কোন সম্পর্কটা সর্বদা সত্য? যে তারা বিপরীত হলেই কি সেই ভেক্টরগুলো সমান? দুইটা ভেক্টর সদৃশ হলেই তারা সমান? দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলেই কি তারা সদৃশ? দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি তারা সদৃশ? কোনটা একটু চিন্তা করে বলো তো, চিন্তা করে বলো তো, নিচের কোন সম্পর্কটা সর্বদা সত্য? সর্বদা সত্য। আচ্ছা, সমান্তরাল যারা সি বলছো, সমান্তরাল হইলেই কি এটা সদৃশ হবে? একটু আগে কি দেখলাম, দুইটা ভেক্টর সমান্তরাল হইলেই কি তারা সদৃশ? সদৃশ হওয়ার জন্য এক জাতীয় হতে হয়, এক জাতীয় হইতেই হবে। কিন্তু ভিন্ন জাতীয় হলেও তো তারা সমান্তরাল, ভিন্ন জাতীয় হলেও তারা কিন্তু সমান্তরাল। মানে জিনিসটা দেখো, ধরো আমরা বললাম যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, ধরলাম এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই দুইটা ভেক্টর একই দিকে বলে তারা সমান্তরাল, কিন্তু তারা তো একই জাতীয় না, তাই তারা সদৃশ কিন্তু হবে না। এরা কিন্তু সমান্তরাল, সমান্তরাল কিন্তু সদৃশ নয়। কিন্তু এরা কি সদৃশ? না, এরা সদৃশ নয়। আবার অন্যভাবে চিন্তা করলে দেখো, সমান্তরাল মানে তো সদৃশও হতে পারে, বিসদৃশও হতে পারে। সদৃশ মানে ডিরেকশন একই দিকে হতে হবে, কিন্তু সমান্তরাল মানে তো ডিরেকশন 0 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে, রাইট? তাহলে সমান্তরাল হলেই কিন্তু আমরা এটাকে সদৃশ বলতে পারবো না। সদৃশ হলে কি সমান? না, মান আলাদা হলে তো আর সমান বলা যাবে না। বিপরীত হলেও তো সমান না। কিন্তু যদি আমরা দেখি কোনো একটা ভেক্টর সমান, তাহলে অবশ্যই সেটা সদৃশ। কোনো একটা ভেক্টর যদি সমান হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা সদৃশ। আচ্ছা, এখানে বিপরীতটা সমান হইতো যদি মান সমান লিখে দিতাম, বিপরীত হইলেই তাদের মান সমান, এইটা ট্রু। কিন্তু বিপরীত ভেক্টর মানে তো সমান ভেক্টর না, এটা তো আলাদা, কমপ্লিটলি অপোজিট। সমান ভেক্টর মানে হচ্ছে একই দিকে মান সমান, বিপরীত মানে বিপরীত দিকে মান সমান। যদি এটা মান সমান বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু সমান মানে তো এটা। মানে সমজাতীয় কথা উল্লেখ ছিল না 1 নম্বর এমসিকে, দেখি তো কি লাগাইছো তোমরা, এটা 1 নম্বরে কি ছিল? দুইটা ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে, নিচের কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে সমজাতীয় দিয়ে দেওয়া উচিত ছিল, ট্রু। এইটা সমজাতীয় হওয়া উচিত ছিল। ইয়েস, থ্যাংক ইউ, গুড। সমজাতীয় হওয়া উচিত ছিল, এটা আমার নিজের বানানো তো, এই জন্য ধরো একটু মিস্টেক করে ফেলেছি, সরি। দুটি সমজাতীয় ভেক্টরের, একটু ঠিক করে নাও, দুটি সমজাতীয় ভেক্টর হতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তোমরা অনেক তীক্ষ্ণ, তোমরা অনেক শার্প, মাশাল্লাহ। লাস্ট এমসিকিউ দেখি তো, এটা দেখো তো একটু,
নিচের কোন বক্তব্যটা ভুল? নিচের কোন বক্তব্যটা ভুল বলো। এখন ডাউট কাটছে এসএইচ হাসান? নিচের কোন বক্তব্যটা ভুল বলো। সব সমান ভেক্টরই সদৃশ। সব সমান ভেক্টরই সদৃশ, হ্যাঁ এটা তো ট্রু, এটা ঠিক, কোনো ডাউট নাই। সকল সমান সমান ভেক্টর হইলেই তারা একই দিকে হতে হবে এবং সদৃশ। সব সদৃশ ভেক্টর সমান্তরাল, ইয়েস, সব সদৃশ ভেক্টর সমান্তরাল, কোনো ডাউট নাই। সব বিপরীত ভেক্টর সমান্তরাল, ইয়েস, কোনো সমস্যা নাই। কিন্তু সব সমান্তরাল ভেক্টর কি সদৃশ? সমান্তরাল মানে তো একই দিকে হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে। তাহলে সব সমান্তরাল ভেক্টর কিন্তু সদৃশ না। তাহলে উত্তর হচ্ছে সি, উত্তর হচ্ছে সি। আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, কম কম পড়লাম, অল্প অল্প পড়লাম, দয়া করে রিভিশন দিও ক্লাসটা ভালো মতন। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার, তো তার আগে ক্লাসটা আরেকবার রিভিশন দিও, ঠিক আছে? তোমাদের ভেক্টরের ক্লাসটা চলবে বৃহস্পতিবার শুক্রবার করে, ঠিক আছে? যা হোক রুটিন আপডেট করে দেওয়া হবে, রুটিনটা দেখে তারপরে এসো। সবাই একটু জানায়ও ক্লাস ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। আশা করি কোনো ডাউট নাই। সো যা যা পড়ানো হয়েছে এগুলা একটুখানি রিভাইজ করে ফেলো। এখনই একবার রিভিশন দাও, রাত্রে একবার রিভিশন দিবা, সকালে উঠে একবার রিভিশন দিবা। শোনো, একটা নতুন পড়া পড়লে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে পড়াটাকে ফ্রিকোয়েন্টলি বারবার রিভাইজ করা, বারবার রিভাইজ করা। সহজ হোক, নতুন যে কোনো কিছু প্রথম পড়লে প্রথমে সহজ লাগতে পারে, বেশিরভাগ সময় কঠিন লাগবে, কিন্তু এগুলো তো সহজ টপিক। সো তোমার সহজ লাগলেও বারবার ওই জিনিসটা রিপিট করবা, বারবার ওই জিনিসটা রিভাইজ করবা। রিভিশনের কোনো বিকল্প নাই এবং রিভিশনটা খুবই ফ্রিকোয়েন্টলি করতে হবে। তুমি আজকে ক্লাসের পরে 5 মিনিট একবার রিভাইজ করে ফেলো, পরের দিন সকালে একবার রিভাইজ করে ফেলো, রাত্রে একবার রিভাইজ করে ফেলো, যেদিন ক্লাস তার আগে একবার রিভাইজ করে ফেলো। বারবার রিভিশনের উপর থাকো, তুমি দেখবা জাস্ট এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে যদি একটা স্টুডেন্ট রেগুলার বেসিসে লাইভ ক্লাস ঠিকঠাকভাবে শেষ করে যায়, ওর আর কোনো জায়গায় কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।